এই নাও এক মায়াবী থালা। যখনই তুমি ক্ষুধার্ত হবে, এতে তোমার পছন্দের সেরা খাবারগুলো তুমি চাইলেই হাজির হয়ে যাবে। আরে না না, থালার চেয়েও বড় জিনিস এনেছি। এই দেখো, জাদুর ঝুড়ি। এই জাদুকরি ঝুড়ির ভেতরে হাত ঢুকিয়ে তুমি যা চাইবে, এই জাদুকরি ঝুড়ি তোমাকে তাই দেবে। কি খবর বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু দারুণ মজার হতে যাচ্ছে। শুরু করার আগে চট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাও। তোমাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আর হ্যাঁ, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না কিন্তু। কুসুমপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত নিতাই আর কানাই নামে দুই ভাই। নিতাই ছিল বড় আর কানাই ছিল ছোট। নিতাই তার স্ত্রী সন্তানকে নিয়ে সেই গ্রামের এক বিশাল বড় বাড়িতে থাকত। নিতাইয়ের আরও ছিল বড় গাড়ি, টাকা পয়সা, আরও অঢেল সব জায়গা জমি। আর ছোট ভাই কানাই তার স্ত্রী পারুলকে নিয়ে ছোট্ট এক কুঁড়ে ঘরে না খেয়ে কষ্টে দিন কাটাত। এভাবেই কাটছিল তাদের জীবন। হঠাৎ একদিন কানাই গেল বড় ভাই নিতাইয়ের বাড়িতে। দাদা, এবারে আমাদের জমিতে ভালো ধান হয়নি। বন্যায় সব ধান নষ্ট হয়ে গেছে। আমাকে কিছু চাল ধার দাও না। সামনের বছরে আমি তোমার সব ঋণ মিটিয়ে দেব। আজ দুদিন থেকে বাড়িতে আমরা দুজনেই না খেয়ে আছি, তাই তোমার কাছে আসলাম কিছু চাল ধার নিতে। দাও না গো দাদা, কিছু চাল। তোমার তো অনেক ফসলি জমি আছে, আমার তো জমি নেই। দাও না গো দাদা, কিছু চাল, আমরা একটু খেয়ে বাঁচি। আমি সত্যি বলছি, সামনের বছর সব শোধ করে দেব। আরে কি বলিস তুই এসব? এবারে আমার জমিতেও ভালো ধান হয়নি, দেওয়ার মতো চাল কোথায় পাবো? আর আমি কোনো জমিদার না যে চাল বিলাবো। আমি তোকে চাল ধার দিতে পারবো না। তুই অন্য রাস্তা খুঁজে দেখ। এখন আমাকে আর বিরক্ত করিস না তো। না দাদা, এমনটা বলো না। তোমার তো কত জমি, এক জমিতে ফসল হয়নি তো কি হয়েছে, বাকিগুলোতে তো হয়েছে। দাও না গো দাদা, ফিরিয়ে দিও না। তুমি এখন শেষ ভরসা। কারণ আমি গ্রামের অনেক মানুষের ঘরে গিয়েছিলাম, তারাও না বলে দিয়েছে। এখন তুমিও যদি না করে দাও, তাহলে আজকেও আমাদের না খেয়ে কাটিয়ে দিতে হবে। একটু দয়া করো, আমি তো তোমারই ছোট ভাই। আগে যা তো এখন তুই এখান থেকে। কষ্ট করে খেটে খেতে পারিস না নাকি? কিছু হলেই আমার কাছে আসিস। এখন আমার খাবার সময় হয়েছে। আমার আবার সময় মতো না খেলে শরীর আর মাথা দুটোই ঠিক থাকে না। তুই যা এবার, আমি ঘরের ভেতরে গেলাম। এই বলে নিতাই সেদিন তার ঘরে চলে গেল। কানাই এবার মনের দুঃখে ফিরে বাড়ির দিকে যেতে শুরু করল। গ্রামের সব লোকেরারে জানে যে নিতাই কানাইকে তার বাবার সম্পত্তি থেকে ঠকিয়েছে। অল্প কিছু নষ্ট জমি কানাইকে দিয়েছিল, আর বাকি ভালো ফসলি জমিগুলো নিতাই তার নিজের নামে লিখিয়ে নিয়েছে। অসহায়ের মতো সেদিন হাঁটতে হাঁটতে কানাই তার বাড়িতে পৌঁছে গেল। কি গো, কিছু কি পেলে? আজ দুদিন থেকে না খেয়ে রয়েছি। খিদের জ্বালায় শরীর যে আর চলতেছেই না। এভাবে আর কিছুক্ষণ না খেয়ে থাকলে হয়তো না খেতে পেয়ে মারা পড়ব। আজ্ঞে না গো গিন্নি, আজও কিছু খাবার মিলেনি। দাদাও না করলো। এবার মনে হয় সত্যি না খেয়ে এই গরিবের জীবনটা যাবে। সেই সকাল থেকে এর বাড়ি ওর বাড়ি ঘুরে শেষে আমার নিজের বড় দাদাও আমাকে কিনা ফিরিয়ে দিল। ওগো, শোনো না, লোকমুখে শুনেছি পাশের বনে নাকি এক বিশাল বড় আম গাছ আছে। শুনেছি সেই গাছের আম খেতে বড়ই সুস্বাদু। যাও না গো, তুমি সেই গাছের কিছু আম কুড়িয়ে নিয়ে এসো। আজ না হয় ওগুলো খেয়েই দিন কাটিয়ে দেব। হ্যাঁ গিন্নি, আমিও গ্রামের মানুষের মুখে শুনেছি এই কথা। তবে ঠিক আছে, তাহলে আমি এখন যাই সেখানে। সবাই তো আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল, এবার না হয় সেই বনের দিকেই যাওয়া যাক, দেখি ভাগ্যে কি লেখা আছে। এই বলে কানাই সেদিন হাঁটতে হাঁটতে রওনা দিল সেই বনের দিকে যাওয়ার জন্য। ঠিক তার বেশ কিছুক্ষণ হাঁটার পর কানাই এবার পৌঁছে গেল সেই বনের সেই আম গাছের নিচে। কানাই সেই আম গাছের নিচে গিয়ে দেখতে পেল গ্রামের কিছু কিছু লোকেরা সেই আম গাছ থেকে আম পেড়ে নিয়ে গেছে।
অবশিষ্ট বাকি কিছু আম রয়েই ছিল, কিন্তু সেই আমগুলিও পাখি এবং বাঁদরে খেয়ে নষ্ট করে ফেলেছে। কানাই তার নিজের চোখে এসব দেখে যেটুকু আশা নিয়ে এসেছিল সেই আশাটুকুও হারিয়ে ফেলল। এবার কানাই ক্লান্ত শরীরে ক্ষুধার জ্বালায় সেই গাছের নিচে শুয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর কানাই হঠাৎ জেগে উঠল এবং উঠে বসল। হে ওপরওয়ালা, এবার আমি কি মুখ নিয়ে বাড়িতে ফিরে যাব? গিন্নি বাড়িতে না খেয়ে আছে, আর আমিও তো দুদিন থেকে না খেয়ে। এভাবে আর কত চলবে? এবার একটু দু চোখ মেলে তাকাও আমাদের দিকে, তা না হলে এই অসহায় হতভাগাদের আর কেই বা আছে? এই বলে কানাই সেখানেই বসে মনের দুঃখে কান্না করতে শুরু করে দিল। তখন কানাই দুই চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে শুরু করলো। কানাইয়ের এমন দুঃখ আর কান্না দেখে সেখানে এক অদ্ভুত আর অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ কানাইয়ের সামনে এসে উপস্থিত হলো ফুটফুটে সুন্দরী এক মায়াবী পরী। ওহে ক্লান্ত পথিক, চোখের জল মোছো। এই পৃথিবীর কেউ তোমার কষ্ট না দেখলেও আমি তোমার মনের নীরব আর্তনাদ শুনতে পাচ্ছি। এই নির্জন ফলশূন্য গাছের নিচে তোমার দীর্ঘশ্বাস আর পেটের ক্ষুধা আমাকে স্থির থাকতে দিল না। সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন, আর আজ তোমার সেই ধৈর্যের পুরস্কার পাওয়ার সময় এসেছে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসেনি। আমি দেখতেছি তুমি কতটা কষ্ট সহ্য করতেছ। তোমার এই আত্মসম্মান বোধই আমাকে মুগ্ধ করেছে। আজ থেকে তোমাকে আর না খেয়ে মানুষের কাছে হাত পেতে না পেয়ে কাঁদতে হবে না। এই নাও এক মায়াবী থালা। যখনই তুমি ক্ষুধার্ত হবে, এতে তোমার পছন্দের সেরা খাবারগুলো তুমি চাইলেই হাজির হয়ে যাবে। শুধু খাবার নয়, আমি তোমাকে স্বাবলম্বী হওয়ার পথও দেখিয়ে দেব। আমি চাই তোমার এই চোখের জল আজই শেষ হোক। এখন থেকে তোমার মুখে হাসি ফুটুক, এটাই আমার চাওয়া। এই বলে সেই মায়াবী সুন্দরী পরীটি তার মায়াবী জাদুই শক্তির বলে কানাইকে আরও এক থলে ভর্তি কিছু সোনার মোহর দিল। কানাই এইসব দেখে বেজায় খুশি হয়ে দাঁড়িয়ে পড়ল এবং সেই পরীকে বলতে লাগলো, ওহে সুন্দর মনের পরী, আমি তো সামান্য এক অভাগা মানুষ, যার মাথার উপর ছাদ নেই, পেটে অন্ন নেই। আপনি কেন আমার মতো এক সাধারণ মানুষের চোখের জল মুছতে এলেন? আপনার এই দয়া আমার বিশ্বাস ফিরিয়ে দিল যে পৃথিবীতে এখনো ভালো কিছু টিকে আছে। আপনি শুধু আমার পেটের খিদেই মেটাননি, আপনি আমার ভেঙে যাওয়া মনটাকেও বাঁচিয়ে তুললেন। আমি কথা দিচ্ছি, আপনার দেওয়া এই উপহারের অসম্মান আমি কখনোই করব না। আমি নিজে যেমন আজ খাবার পেলাম, সুযোগ পেলে ক্ষুধার্ত অন্য কারো মুখেও অন্ন তুলে দেব। আচ্ছা ঠিক আছে কানাই, আর হ্যাঁ, এই যে মায়াবী থালাটি তোমাকে দিলাম, এটি কেবল তোমার ক্ষুধা মেটানোর জন্য নয়, এটি তোমার ধৈর্যের পুরস্কার। যতদিন তোমার মনে দয়া আর সততা থাকবে, ততদিন এই থালা তোমাকে কখনো শূন্য হাতে ফেরাবে না। মানুষের আসল ঐশ্বর্য তার সিন্ধুকে থাকে না, থাকে তার চরিত্রে। তুমি আজ অভাব থেকে মুক্তি পেলে, কিন্তু কোনোদিন অহংকারকে মনে ঠাঁই দিও না। সুখে থেকো কানাই। আমাকে এখন ফিরে যেতে হবে আমার আলোকময় রাজ্যে। তবে মনে রেখো, আমি চলে যাচ্ছি মানে তুমি একা নও। তোমার সততা আর আমার দোয়া সবসময় তোমার ছায়া হয়ে থাকবে। আর যখনই তুমি কোনো বিপদে পড়বে, ঠিক তখনই এই গাছের নিচে এসে আমাকে স্মরণ করিও। আমি সঙ্গে সঙ্গে চলে আসব তোমার সামনে। এই বলে সেই মায়াবী সুন্দরী পরী কানাইয়ের কাছে থেকে শেষ বিদায় নিয়ে তার মায়াবী শক্তির বলে উধাও হয়ে গেল তাদের আলোকময় রাজ্যে। কানাই এবার প্রচণ্ড খুশি হয়ে মায়াবী পরীর দেওয়া থালা এবং মোহরের থলেটি তার নিজের হাতে তুলে নিল এবং তারপর মনের আনন্দে কানাই হাঁটতে হাঁটতে অবশেষে তার বাড়িতে চলে গেল।
বাড়িতে গিয়ে কানাই তার বউ মিতুকে এই সব ঘটনা খুলে বলল এবং জাদুকরী মায়াবী সেই থালার সাহায্যে ইচ্ছে মতো তারা তাদের পছন্দের খাবার পেট পুড়ে খেয়ে নিল। কানাইয়ের বউ মিতুও এবার প্রচণ্ড খুশি। থলে ভর্তি যে সোনার মোহরগুলো ছিল, পরদিন সেগুলো কানাই বাজারে বিক্রি করে বেশ কিছু জমি আর তাদের কুঁড়ে ঘরটি পরিবর্তন করে কিছুদিনের মধ্যে একটি নতুন পাকা বাড়ি তৈরি করে ফেলল। কানাইয়ের জীবনের এই অলৌকিক পরিবর্তনের খবর বাতাসে ছড়ানো সুবাসের মতো দ্রুত গ্রামের সকল মানুষের কানে ছড়িয়ে পড়ল। আর এই খবর পৌঁছাতে দেরি হল না কানাইয়ের বড় ভাই লোভী নিতাইয়ের ঘরে। নিতাইয়ের বউ পারুল, যে কিনা পরের ভালো সইতে পারে না, তার কানে যখন পৌঁছালো যে কানাই এখন জাদুর থালায় রাজভোগ খাচ্ছে, ঠিক তখনই হিংসায় তার বুকটা জ্বলে উঠল। সে দ্রুত নিতাইয়ের কাছে গিয়ে নিতাইকে বলতে লাগল, ওগো শুনছো, কপাল ফেরা একেই বলে। যে কানাই দুদিন আগে এক মুঠো ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে, আজ নাকি তার ঘরে পরীর দেওয়া সোনা দানা আর জাদুর থালা, যার কাছে চাইলেই নাকি গরম গরম পোলাও মাংস হাজির হয়। আমাদের চোখের সামনে ওই ভিখারিটা বড়লোক হয়ে যাবে, আর আমরা কিনা বসে বসে আঙুল চুষবো। কানাইয়ের মতো একটা বোকা লোক যদি পরীকে পটিয়ে এমন সম্পদ আদায় করতে পারে, তবে তুমি কেন নয়? আমাদের কি বুদ্ধি কম? শোনো, আজ রাতেই তোমাকে ওই গাছের নিচে যেতে হবে। কানাই যেভাবে কেঁদে পরীকে নামিয়ে এনেছে, তোমাকেও তার চেয়ে বেশি মায়া কান্না কাঁদতে হবে। ওই জাদুর থালা আর কানাইয়ের মতো হঠাৎ এত ধন সম্পদ আমাদেরও চাই চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে গিন্নি, আমি আজকে রাতেই সেই গাছের নিচে গিয়ে তোমার কথা অনুযায়ী কাজ শুরু করব। তুমি দেখিও, কানাইয়ের থেকে বেশি দামি দামি জিনিস আমি সেই পরীর থেকে নিয়ে আসব এবং সবাইকে তাক লাগিয়ে দেব। তুমি শুধু আজকের সন্ধে অবধি অপেক্ষা করো, তারপর দেখবে আমি কি করতে পারি। নিতাইয়ের বউ পারুলের কথা অনুযায়ী ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় নিতাই তার হাতে একটি হারিকেন নিয়ে হাঁটি হাঁটি পায়ে পায়ে রওনা দিল সেই বনে থাকা আম গাছের কাছে যাওয়ার জন্য। এবার বেশ কিছুক্ষণ হাঁটার পর নিতাই অবশেষে পৌঁছে গেল সেই আম গাছের নিচে। সেখানে পৌঁছে যাওয়ার পর কথা অনুযায়ী নিতাই সেখানে বসে জোরে জোরে কাঁদতে শুরু করলো। বিভৎস জোরে জোরে চিৎকারের শব্দে ঠিকই সেই সুন্দরী পরী হঠাৎ নিতাইয়ের সামনে এসে উপস্থিত হলো। হে কৃত্রিম কান্নার অধিকারী মানুষ, মাঝরাতে এই নির্জন বনে তোমার এই হাহাকার কি সত্যিই পেটের ক্ষুধার জন্য, নাকি অন্য কারোর সৌভাগ্য দেখে তোমার হৃদয়ে জ্বলে ওঠা হিংসার আগুনের জন্য? মনে রেখো, আমি কেবল চোখের জল দেখি না, আমি মানুষের মনের ভেতরটাও পড়তে পারি। তুমি এসেছ তোমার ভাইয়ের সুখ দেখে সহ্য করতে না পেরে। কানাইয়ের কান্না ছিল সরল আর অসহায়ত্বের, আর তোমার এই কান্না হলো লোভে ভরা। তুমি কি ভেবেছ কানাই যা পেয়েছে তুমিও তাই পাবে? জাদুর স্পর্শ কেবল তাদের জন্যই যাদের মন আয়নার মতো পরিষ্কার। ছাই দিয়ে কি কখনো সোনা ঢাকা যায়? তবুও আমি তোমাকে একটি সুযোগ দেব, কিন্তু সাবধান, লোভের বশবর্তী হয়ে যদি তুমি ভুল করো তবে তার ফল হবে অত্যন্ত ভয়ানক। বলো, তুমি কি সত্যিই ক্ষুধার্ত, নাকি তোমার আকাঙ্ক্ষা কেবল অন্যের সম্পদ কেড়ে নেওয়া? আগে হ্যাঁ পরীরানী, আমি সত্যিই ক্ষুধার্ত আর গরিব। আমাকে আপনি সাহায্য করেন, আমার আপনার সাহায্যের দরকার। আচ্ছা ঠিক আছে নিতাই, তোমার মনের ইচ্ছেই পূর্ণ হোক। আমি তোমাকে একটি মায়াবী ঝুড়ি দিচ্ছি। এই ঝুড়িতে হাত ঢুকিয়ে তুমি যা চাইবে তাই বেরোবে, কিন্তু মনে রেখো, এই ঝুড়ি কেবল তোমার লোভের পাল্লা মেপেই তোমাকে ফল দেবে। যদি তোমার মনে সৎ চিন্তা থাকে তবেই তুমি সুখে থাকবে। এই বলে
সেই মায়াবী সুন্দরী পরী নিতাইকে তার জাদুই অলৌকিক শক্তির বদৌলতে একটি মায়াবী ঝুড়ি দিল। নিতাই এবার পরীর দেওয়া সেই মায়াবী ঝুড়ি দেখে তো খুশিতে বাগ। পরী এবার নিতাইকে মায়াবী ঝুড়ি উপহার দিয়ে বিদায় নিয়ে চলে গেল তাদের আলোকময় রাজ্যে। নিতাই এবার সেই ঝুড়িটা তার নিজের হাতে তুলে নিল এবং এক দৌড়ে কিছুক্ষণের মধ্যে তার বিশাল বাড়িতে ফিরল। পারুল তখনও ঘরের বাহিরে হারিকেন জ্বালিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার স্বামী নিতাইয়ের জন্য। হঠাৎ নিতাইকে দেখে পারুল সজোরে চেঁচিয়ে উঠল, কি গো, এসেছো তুমি তাহলে? তোমার জন্য সেই কখন থেকেই অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। এবার বলো, কি আনলে? জাদুর থালা পেয়েছো বুঝি? সোনা দানা এনেছো? কই দেখি, আমার তো আর তর্স হইতেছে না। আরে না না, থালার চেয়েও বড় জিনিস এনেছি। এই দেখো, জাদুর ঝুড়ি। এই জাদুকরি ঝুড়ির ভেতরে হাত ঢুকিয়ে তুমি যা চাইবে, এই জাদুকরি ঝুড়ি তোমাকে তাই দেবে। আর হ্যাঁ, এই মায়াবী ঝুড়ি আমাদের আর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখবে না। এবার চলো আগে ঘরের ভেতরে যাই, সেখানে গিয়ে আজকে সারা রাত শুধু এই মায়াবী ঝুড়ির থেকে মনের ইচ্ছে মতো জিনিস চাইব। চলো চলো। এই বলে তারা দুজনেই তখন ঘরের ভেতরের দিকে যেতে শুরু করল। এবং ঘরের ভেতর যাওয়ার পর নিতাইয়ের বউ পারুল চিৎকার করে বলতে লাগল, তাড়াতাড়ি করো, আগে এর কাছ থেকে এক ঝুড়ি ভর্তি সোনার মোহর চাও তো দেখি, এই ঝুড়ি দেয় কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি চাচ্ছি। ও হে মায়াবী ঝুড়ি, মোহর দাও, মোহর। আগে এক ঝুড়ি সোনার মোহর দাও তো নেকি। কিন্তু মোহরের বদলে ঝুড়ি থেকে বের হয়ে এলো এক দলা কালো কয়লা। নিতাই এসব দেখে ঘাবড়ে গিয়ে বলল, আরে ভুল হয়েছে বোধহয়, এবার ভালো খাবার চাই দেখি। ও হে মায়াবী ঝুড়ি, রাজভোগ দাও, দামি দামি রাজভোগ। নিতাই ঝুলিতে হাত দিয়ে চাইল রাজভোগ, কিন্তু রাজভোগের বদলে বের হলো পচা মরা ব্যাঙ। পারুল এবার বেজায় রেগে গিয়ে ঝুলিটা নিতাইয়ের হাত থেকে কেড়ে নিল এবং কেড়ে নেওয়ার পর বলল, আরে তুমি তো একটা অপদার্থ। দেখো আমি কি চাই আর কিভাবে চাই, তুমি চাইতেও জানো না। তুমি শুধু চেয়ে চেয়ে দেখো আর শিখো যে কিভাবে চাইতে হয়। এই বলে পারুল যেই না সেই ঝুড়িটার ভেতরে তার হাত ঠুকিয়েছে, অমনি ঝুড়ি থেকে বের হয়ে এলো এক ঝাঁক বিষাক্ত ইঁদুরের দল। এবং সেই ইঁদুরের দল এসে তাদের দুজনকেই জোরে জোরে কামড়ানো শুরু করলো। সেই বিষাক্ত ইঁদুরগুলোর কামড়ে নিতাই আর পারুল চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক ছুটতে লাগলো। এবং সেই ইঁদুরগুলো তাদেরকে ইচ্ছে মতো কামড়ানোর পর হঠাৎ অলৌকিকভাবে উধাও হয়ে গেল। নিতাই আর পারুল সেই বিষাক্ত ইঁদুরগুলোর কামড় খেয়ে সারা রাত তারা ব্যথায় ছটফট করল। পরের দিন সকালে তারা দেখল তাদের ঘরে জমানো যা কিছু ছিল, টাকা পয়সা, সোনা দানা, ধন দৌলত, এই সব কিছু কয়লায় পরিণত হয়ে গেছে। এসব দেখে তারা সত্যি এবার কষ্ট আর কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে কানাই তার জাদুর থালা দিয়ে গ্রামের অভুক্ত মানুষদের খাওয়াতে শুরু করল এবং সাথে তার দয়া আর সততার জন্য সে দিনে দিনে আরও সুখী ও ধনী হতে লাগল। আর নিতাই আর পারুল তারা দুজনেই এবার বুঝল, লোভ আর পরের ধনে পোদ্দারি সাথে অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ভাগ্যই সবার আগে পুড়ে ছাই হয়।